হচ্ছে বা একটা এজেন্টের সবকিছু বোঝানোর জন্য আমরা চারটা জিনিস বিবেচনা করি: পারফরম্যান্স, এনভায়রনমেন্ট, অ্যাকচুয়েটরস, সেন্সরস। মনে আছে? স্যার আপনার মাইক স্যার আমি স্যার একটা শব্দ পাচ্ছি স্যার, এটা কি শুধু আমি পাচ্ছি নাকি স্যার বুঝতেছি না। না না আমরাও শুনতে আর পাচ্ছি। সবাই পাচ্ছি স্যার, মানে সবাই পাচ্ছি। আপনি তো অনেক দূরে শব্দ করে স্যার। দূরে দূরে কথা বলতেছি। জি স্যার, মানে মনে হচ্ছে স্যার শব্দটা অনেক মাইক্রোফোন কাছে। থেকে আপনি অনেক দূরে। না, মাইক্রোফোন থেকে আমি দূরে না। স্যার মনে হইতেছে কি মাইক্রোফোন থেকে আপনি দূরে আর শব্দটা আমাদের কাছে। মানে স্যার মাইক্রোফোনের উপরে আঙুলটা টোকা দিলে যেরকম একটা শব্দ করে না স্যার, ওইরকম শব্দ আসে স্যার। স্যার শব্দ করে স্যার। না স্যার এরকম না স্যার, আপনি মনে হয় ওই যে মুখের সাথে মনে হয় মাইক্রোফোনটা লাগে, এই জন্য এরকম শব্দ আসে। ও মাই গড। এখন ঠিক আছে? জি স্যার। এই টুটুল ও মাই গড বলতেছো কেন? না স্যার, এই যে স্যার আমি খাতা কলম লইছি যে স্যার, একটা পিঁপড়া পাইছি স্যার, এর জন্য বললাম স্যার। পিঁপড়া দেখে ও মাই গড বললে? স্যার রূপালী কালারের পিঁপড়া স্যার, মানে কালারটা অন্যরকম স্যার, মানে সূর্যের আলোতে স্যার মানে অনেক কালার দিতেছিল স্যার। পড়ালেখা করতে করতে অবস্থা পিঁপড়ার, শিক্ষিত পিঁপড়া। টুটুল কোনোদিন 100 পেজের অ্যাসাইনমেন্ট করছো বাবা? স্যার মাফ করে দেন স্যার। ঠিক আছে, এখন ঠিক আছে? শাদনিন শব্দ হচ্ছে এখনো? না স্যার এখন শব্দ না, স্যার। হচ্ছে না। টুটুল মাইক অন রাখো তোমার। সবাই যখন হচ্ছে রেকর্ডিং এ এই চেহারা দেখবে তখন তারাও একটা দৃষ্টান্ত পাবে যে হচ্ছে বেশি কথা বলা বা দুষ্টামি করার পরিণতি কি হইতে পারে। তো যাই হোক, রেকর্ডিং তো স্যার তারপর করে স্যার ভিডিও আসে না তো। জি স্যার। সরি জি স্যার, রেকর্ডিং এর জন্য ভিডিও আসে না স্যার। তারপর করে মানে আপনি যেটা প্রেজেন্ট করতেছেন ওটাতে পিন দিয়ে দিলে আশপাশের আর কিছু দেখা যায় না, শুধু ডিসপ্লে আপনার ডিসপ্লেটাই দেখা যায়। আমাকে কি করতে বলতেছো তাহলে? স্যার মানে ছাইরা দিতে আমার মুক্তি করে দিতে তাহলে আপনি হোয়াটসঅ্যাপের মেল থেকে মানে রেকর্ডিং করেন, তাহলে টুটুলকে দেখা যাবে। স্যার আমার আর সেলিব্রিটি বানায়েন না স্যার। আচ্ছা, একটা মেয়ে কিছু বললো, সেই মেয়ে এখন আবার একটু বলবা ভার্সিটি মেল থেকে রেকর্ড করলে কি হবে? স্যার না আমার নাকি দেওয়া যাবে স্যার? স্যার না, আমরা যে এখন যে কাজ করতেছি এখানে থেকে তো রেকর্ডিং করা যাবে স্যার, এখান থেকে রেকর্ডিং করে স্যার ওকে। সরি ইতি, তোমার কথা আমি না বুঝতে পারতেছি না। স্যার ইফতি বলছে যে স্যার মানে আপনার শুধু যে স্ক্রিনটা আপনি শো করতে দেন শুধু ওইটাই দেখা যায়, আর অন্য কিছু দেখা যায় না আর কি স্যার। ও আচ্ছা, তাহলে তো ওইটাই যথেষ্ট আপাতত। তোমার মুখ আমার দেখায় তোমার ফেমাস বানানোর এতটাও ইচ্ছা নাই। দরকার পড়লে আমি পরে তোমার নামে একটা তোমার ছবি আমি নিয়ে স্ক্রিনশট নিয়ে একটা মেমে বানায়া ছেড়ে দিব, না হয় তোমার যদি ফেমাস করার ইচ্ছা থাকেই ওটা পরে। আপাতত এখন না। এখন হচ্ছে যেটা দেখো, এজেন্টের সবকিছু বিচার করার জন্য বলো টুডুল, পিয়াসের কথা মনে আছে? পিয়াস মানে কি? জি স্যার, ডাল। এআই এর ভাষায় পিয়াস কাকে বলে? স্যার এআই এর ভাষায় পিয়াস স্যার পারফরম্যান্স মেজার, এনভায়রনমেন্ট স্যার, অ্যাকচুয়েটর আর সেন্সরস। ঠিক আছে, বলো। আমি একটা রোবট নার্স বানাইলাম। জি, রোবট নার্স, তার এনভায়রনমেন্ট কি হবে? রোবট নার্স স্যার এনভায়রনমেন্ট হবে স্যার মানে রোবট নার্সের এনভায়রনমেন্ট হবে স্যার পেশেন্টের খেয়াল রাখা, মানে আশেপাশে যা কিছু আছে মানে বেড বলেন মানে সবকিছুই তো স্যার এনভায়রনমেন্ট স্যার। মানে একটা রুমের ভিতরে যা কিছু আছে তাই তো এনভায়রনমেন্ট না স্যার? বলো, একটা রুমের ভিতরে কি থাকে? রুমের ভিতরে শ্বশুর শাশুড়ি থাকে না স্যার, একটা সার্জিক্যাল বেড থাকে স্যার, অক্সিজেন ইয়া থাকে স্যার, তারপর পর্দা থাকে, তারপর টিভি থাকে, সেন্সর থাকে, এরপর সিসিটিভি ফুটেজ থাকে স্যার, আরো অনেক কিছুই থাকে স্যার। তোমার কথাবার্তা না মানে সেই লেভেলের হাস্যকর। আমি তোমাকে বলছি একটা হাসপাতালে কি থাকে, তুমি বলবে রোগী থাকে, ডাক্তার থাকে, ওষুধ থাকে। তুমি তা না বলে বলছো না স্যার, আমি বলছি স্যার রুমের ভিতরে স্যার, আমি টেলিভিশন থাকে, তুমি বলছো পর্দা থাকে, সিসিটিভি থাকে, এগুলো কি বলছো তুমি? স্যার রুমের ভিতরের কথা বলছি স্যার। স্যার একটা পেশেন্টের রুমের ভিতরের কথা বলছি স্যার। মানে মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি কোন হাসপাতালে তুমি থাকছো যেখানে পেশেন্টের রুমে মানে সিসিটিভি লাগাইছে, আবার ক্যামেরা মানে টেলিভিশনও লাগাইছে?
আর তোমার স্যার স্পেসিফিকলি এগুলার কথাই কেন বলতেছো তুমি? হাসপাতাল শুনলে তোমার মাথায় এগুলো আসে? স্যার সিসিটিভি স্কয়ারে গুলো আছে। জি স্যার এই স্কোয়ারে, এই সাজনি স্কোয়ারে আমার মামি কিছুদিন আগে ভর্তি করেছিল ডেলিভারির সময়। আমি দেখছি রোগীদের সব পেশেন্টদের রুমে থাকে না। আমার মামি আরেকজনের সাথে একটা ওয়ার্ড শেয়ার করেছিল, একটা রুম। তারা দুইজনের একই সাথে ডেলিভারি হয়েছিল, তাদের রুমে কোনো টেলিভিশন ছিল না। স্যার অ্যাপোলোতেও ছিল। যখন অসুস্থ ছিল তখন স্যার ওখানে টিভিতে রাখা থাকে হয়েছিল, ওখানে ছিল স্যার স্যার। থাকে স্যার, মানে আমি ওইটা দেখে বলছি স্যার। সিসিটিভিতেও দেখি নাই। সারাদিন তুমি সিসিটিভি স্যার দেখতে পারছো? জি সিসিটিভি স্যার থাকে। জি স্যার, থাকে স্যার, সিসিটিভিও থাকে। থাকে স্যার, পেশেন্টের কারণ অবস্থা যদি বেশি রুগীর খারাপ সাথে হয়ে যদি যায় নার্সরা ওটাকে কোনো উঁচু খারাপ রাখে। ব্যবহার করে স্যার, যে কোনো কিছু তো করতে পারে রুগীর সাথে কোনো নার্স, এর জন্য স্যার থাকে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওর সব উদাহরণ গ্র্যান্টেড ধরে নিলাম। এরপরে বলো টুটুল, অ্যাকচুয়েটর কি হবে রোবট নার্সের? অ্যাকচুয়েটর, রোবট স্যার নার্সের অ্যাকচুয়েটর কি হবে? স্যার এই যে মানে অ্যাকচুয়েটর থাকবে লেগে স্যার, মানে সে কি সার্ভিসটা দিবে আর কি স্যার, ওইটা স্যার। খুন করবো তোমারে, এক পায়ে দাঁড়া করে রাখবো এখন, তাড়াতাড়ি বলো। স্যার এই যে তুমি তো ট্রিটমেন্ট জানো না স্যার, মানে নার্স ক্যামেরা দিয়ে স্যার, অন নার্স দিয়ে, দিয়ে স্যার মানে টুটুল জিনিসপত্র তুমি কি নিয়ে। জানো যদি তুমি ক্যামেরা অন রাখো তাহলে আমি তোমাকে তোমার বাসাতে এক পায়ে দাঁড়া করে রাখতে পারি? জি স্যার, এটা তো জানি স্যার। এই জন্যই বলো এখন বাবা, ভালোই ভালো, অ্যাকচুয়েটর কি? স্যার অ্যাকচুয়েটর জিনিসটা হচ্ছে স্যার যে মানে মানে আপনি কি স্যার নার্সের কথা দিয়ে বলবো স্যার? জি, নার্সের কথাটাই বলবা। স্যার নার্সের কথা বলতে স্যার যে মানে পেশেন্টের যে মানে আপনার ট্রিটমেন্ট দেওয়া হয় মানে নার্সের মাধ্যমে স্যার, ওইটাই অ্যাকচুয়েটর আর কি। হ্যাঁ, মানে নার্সের মাধ্যমে যে পেশেন্টটা মানে যে ট্রিটমেন্ট গুলা পায় আর কি। তুমি সিরিয়াল দেখো টুটুল? স্যার সিরিয়াল টিরিয়াল দেখি না স্যার। তোমার কথাবার্তা সিরিয়ালের দ্বারা ইন্সপায়ার্ড। স্যার এটাও ঠিক জানি না স্যার। প্রথমে তোমারে বললাম কে থাকবে আশেপাশে, তুমি শুরু করে দিলা বাবা মা। এখন বললাম অ্যাকচুয়েটর কি, তুমি বলতেছো সেবা করা। তুমি তো পুরো বাংলা সিরিয়ালের নায়িকাদের বর্ণনা দিচ্ছ। আমি এখানে চাইতেছি হচ্ছে রোবট নার্সের বর্ণনা। বেটা, রোবট নার্সের অ্যাকচুয়েটর হবে সে একটা রোবট নার্সকে যেই কাজগুলা করতে বলা হয়েছে, সে যেই সব মানে যন্ত্রের মাধ্যমে বা তার যেসব পার্টস এর মাধ্যমে ওই কাজগুলা করবে তাকে বলা হয় অ্যাকচুয়েটর। যেরকম রোবট হাত, রোবোটিক হাত। জি। তারপর ধরো তার যদি পা না থাকে, তাকে যদি চাকা দিয়ে চালানো হয় তাহলে সেই চাকাগুলা, তার এইগুলা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে যদি থাকে, অথবা যদি মুখ থাকে তাহলে ভিতরে সাউন্ড সিস্টেম থাকবে, সেই সাউন্ড সিস্টেম, এগুলো হচ্ছে অ্যাকচুয়েটর বেটা। স্যার আমি মনে করছি স্যার যে মানে নার্স যে কাজগুলা করবে আর কি, মানে সেবাটা দিবে আর কি পেশেন্টের। বললাম তো তুমি হেভিলি সিরিয়াল দ্বারা ইন্সপায়ার্ড। ওই যে তুমি রান্না বান্না করো না, সেই সাথে মনে হয় তুমি হচ্ছে জি বাংলা রান্নাঘর দেখো, আর রান্নাঘর দিক থেকে হচ্ছে আরো অনেক সিরিয়াল টিরিয়াল দেখো। স্যার Heavily এটা জি inspired। বাংলা দেই না স্যার, জি বাংলা কত নাম্বার চ্যানেল এটাও জানি না স্যার। তা তো তোমার বর্ণনা শুনেই একটা আমি ধারণা পাইতেছি তুমি কেমন দেখো না দেখো। এখন তুমি প্রমাণ করো কতটুকু দেখো না দেখো, বলো। সেন্সর, রোবট নার্সের ক্ষেত্রে সেন্সর কি হবে? স্যার এই যে সেন্সর হইলো গিয়ে হাত, হাত কিভাবে কাজ করে স্যার, পা গুলা কিভাবে কাজ করে স্যার। ধইরা তোমারে সেন্সর মানে কি? স্যার সেন্সর মানে স্যার এই যে যেমন একটা এজেন্টের সেন্সর কাকে বলে? এই স্যার শুভ, সেন্সর তো চোখ দাঁড়াও, স্যার, চোখ, তোমারে ফোন করবো আমি, ফোন করো, চুপ চোখের করো মাধ্যমে তুমি, যা দেখে। চুপ করো তুমি, মাইক অফ করো আপাতত। এই শুভ, মাইক অন করো। স্যার এই যে শুভ, পেজটা শুভা ওপেন করা চক্রবর্তী। আছে ওখানে অ্যানসার দেওয়া আছে। জি আর স্যার। বইলো না এগুলা সাজনিন। শুভ, জি স্যার আছে বাবা স্যার। শুভ বলো, একটা এজেন্টের সেন্সর কাকে বলে? তাড়াতাড়ি বলো বাবা। স্যার সেন্সর হলো স্যার কিবোর্ড এন্ট্রি স্যার অফ সিমটমস ফাইন্ডিংস, পেশেন্ট অ্যান্সার, কালার পিক্সেল এর। তোমরা দুজন একজন আরেকজনকে গলা টিপে মেরে ফেলো, তুমি টুটুলকে গলা টিপে মেরে ফেলো। স্যার এগুলোই তো লেখা আছে স্যার। তোমরা হচ্ছে কিছুটা মানে এআই কোর্সের উপর থেকে বোঝা কমাও।
না শুভ স্যার, আমি তুমিও পাই শেষ ক্লাস তো স্যার, শেষ ক্লাসে শেষে ছিলাম না স্যার, ওই যে নেট চলে গেছিল। তুমি শেষ হয়ে গেছিলা বাবা, যে তুমি শেষ ক্লাসের কোনো শেষ পড়াই মনে করতে পারতেছো না। শেষ বলে কোনো কথা নাই জীবনে, ঠিক আছে শুভ? তোমার গ্রামের বাড়ি কই শুভ? স্যার চাঁদপুরে। শেষ বলে কোনো কথা নাই শুভ, শেষ বলে কোনো কথা নাই। মাইক অফ করো। স্যার ওরাও আমাদের মতো গোল্ডফিশ। গোল্ড ফিশ না, গোল্ড ফিশ না, ওরা হচ্ছে বেবি গোল্ড ফিশ। গোল্ড ফিশের বাচ্চা। ছি ছি ছি, গোল্ড ফিশের বাচ্চা কথাটা একটা অপমানের মতো, গাড়ির মতো শোনায়। বেবি গোল্ড ফিশ এটা সুন্দর শোনায়। যখন কোনো নায়ক নায়িকার চরিত্রে কোনো ছোট অভিনেতা বা অভিনেত্রী অভিনয় করে তখন তাদেরকে বলা হয় বেবি অমুক, বেবি তমুক। যেরকম টুটুল যদি বাচ্চা হইতো, আর ও যদি কোনো নায়কের বাচ্চা চরিত্রে অভিনয় করতো তাহলে তাকে বলে তো বেবি টুটুল। এখন ওরা হচ্ছে এরকম বেবি গোল্ড ফিশ। আচ্ছা যাই হোক, অঙ্কন সেন প্রান্ত আছো? ওই অঙ্কন সেন প্রান্ত। জি স্যার, আছি স্যার, নমস্কার। নমস্কার বাবা, বলো এখন একটা এজেন্টেড সেন্সর কাকে বলে? স্যার সেন্সর মানে স্যার ওই যে মানে রোবটের সেন্সর স্যার কেমন হয় এরকম? আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে রোবট মানেই এজেন্ট, এজেন্ট মানেই রোবট। তো রোবটের যেটা সেন্সর সেটাই এজেন্টের সেন্সর। তো সেই এজেন্টের সেন্সর বলতে কি বোঝায়, কাদেরকে এজেন্টের সেন্সর বোঝায়, বা কোন জিনিসগুলোকে এজেন্টের সেন্সর বোঝায়? স্যার মানে নার্স নার্সের স্যার সেন্সর বলতে বোঝায় যে মানে নার্সের কথা তো আমি তোমাকে বলিও নাই, তোমার মাথায় নার্স কেন চলতেছে এখন? আমি বলছি ইন জেনারেল ও স্যার জেনারেল। সেন্সর বলতে কাকে বলে? সেন্সর বলতে স্যার মানে হচ্ছে যেগুলো স্যার মানে যে অটোমেটিক্যালি যা মানে স্যার সেন্স মানে স্যার যেমন স্যার মানুষের যেমন সিক্স সেন্স থাকে না, তেমন স্যার মানে ওইগুলা স্যার মানে রোবোটিক্যাল সেন্স। সিক্স সেন্সের সাথে রোবোটিক্যাল সেন্সের তুলনা করতেছো বাবা তুমি? তুমি কি হচ্ছে ওই জি বাংলায় হচ্ছে ওই যে ওই তুমি মনে হয় সাত ভাই চম্পা পরে যে আরো এইসব কিছু সিরিয়াল দেখতা? না মানে স্যার আমি দেখি বর্ণনা দিতে গিয়ে তুমি সিক্স সেন্স নিয়ে আসছো, মাই গড। যাই হোক, আমি অনেক খুশি তোমাদের কাছ থেকে আনসার পায়, চেনা গেল। একটু তিনটা ছেলেকে তো চিনলাম, অঙ্কন সেন প্রান্ত, শুভ চক্রবর্তী আর আনিসুজ্জামান টুটুল। ভালো, এখন বাকিগুলারে একটু একটু করে চিনি। মুরগির ডাক কোত্থেকে আসতেছে? এটা কেমন হইলো? অঙ্কনের আনসার শেষের সাথে যদি মুরগির স্যার ডাক অঙ্কনের কোথায় খামার কিনছে? আছে স্যার, মুরগির খামার। না স্যার ওই যে টিভি দেখতেছে এই জন্য, আমার ছোট ভাই এই কারণে স্যার শব্দ হইতেছে। ছোট ভাই দেখতেছে না তুমি দেখতেছো? ছোট ভাইয়ের নাম দিয়ে চালাচ্ছ? না স্যার আমি না, আমি ক্লাস করতেছি। রাত্রিবেলা হয়তো সিরিয়াল চলে না, তখন হচ্ছে এই 7 দিন তুমি রেকর্ডিং স্টপ করে দিছো? না স্যার, এখানে তো আসলো 7 দিন হোসেন স্টপ রেকর্ডিং, দেখো তো। না স্যার, ওই আমি রেকর্ড অফ করছি স্যার। কে রেকর্ড করতেছে গড নোস। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তারপরে হচ্ছে এখন বুঝতে পারছি এদের অবস্থা। অঙ্কন ট্রেন প্রান্ত মাইক অফ করো। আবিদুজ্জামান আবির, জি স্যার, আছি স্যার। তুমি কালকে আমারে খুব ভালো একটা মেসেজ দিছো, কিন্তু তুমি যদি কাজ করতে চাও, আমার কাছে প্রচুর কাজ আছে, বাট কাজ করতে চাইলে তোমাকে হচ্ছে তোমার নিজের ওর্থ প্রমাণ করতে হবে যে তুমি আসলে আগ্রহী। সেটা প্রমাণ করতে পারো তুমি ক্লাসে ভালো পারফরমেন্সের মাধ্যমে। বলো আবির, যে আমাদের গত ক্লাসের পড়া অনুযায়ী একটা এজেন্টের সেন্সর কাকে বলে? স্যার এজেন্টের সেন্সর বলতে স্যার মানে মানে যার মাধ্যমে মানে স্যার একটা মানে এজেন্ট হচ্ছে তার পরিবেশটাকে স্যার মানে বুঝতে পারবে। ভেরি গুড, ভেরি গুড, ভালো আবির, ভালো ভালো। তুমি তো দেখি পড়াশোনা তুমি পড়ছো নাকি এখন তোমাকে কেউ বলে দিছে, নাকি তোমার গত ক্লাস থেকে মনে আছে? স্যার মানে এআই এর সম্পর্কে স্যার একটু মানে ঘাটাঘাটি স্যার আমিও করছি তো স্যার। ভেরি গুড, ভেরি গুড। এবং স্যার মানে এটা নিয়ে স্যার মানে আমি একটা প্রজেক্টের স্যার কাজ করার চেষ্টা করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি আমার আনসার দিতে পারছো, আমি আজকের মতো ইমপ্রেসড। থ্যাংক ইউ আবির, তুমি মাইকটা অফ করো। ওকে স্যার। তো
ওই বাকি তিনজন যাদেরকে আগে জিজ্ঞাসা করছিলাম তারা একটু শুনো, যে হচ্ছে ও যেটা বলছে, একটা এজেন্ট যেই জিনিসগুলোর মাধ্যমে তার এনভায়রনমেন্টকে অবজার্ভ কইরা সেখান থেকে ডাটা নেয় তাদেরকে বলা হয় সেন্সর। একটা রোবট নার্সের শরীরের মধ্যে কি কি জিনিস থাকবে যার মাধ্যমে সে তার আশেপাশে থেকে ডাটা নিবে? সেটা ক্যামেরা হইতে পারে, সেটা জিপিএস সেন্সর হইতে পারে, সেটা হচ্ছে ইনফ্রারেড সেন্সর হইতে পারে, ওডোমিটার হইতে পারে। আশেপাশের ডাটাগুলাকে সে যেভাবে নিতে পারে সেটাই হচ্ছে গিয়ে তার সেন্সর, সেই যন্ত্রগুলাই হচ্ছে সেন্সর। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এখন কথা হইতেছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কাকে বলে? এনভায়রনমেন্ট হইতেছে আমাদের আশেপাশে, মানে এজেন্টের আশেপাশে যেই জিনিসগুলো থাকবে সেগুলো নিয়ে হবে তার এনভায়রনমেন্ট গঠিত। ওকে, তো একটা রোবট নার্সের এনভায়রনমেন্ট তো বললোই। একটা রোবট গাড়ির এনভায়রনমেন্ট হচ্ছে রাস্তা, রাস্তার মধ্যে চলা সব গাড়ি, ঘোড়া, মানুষ, এই সব মিলে একটা রোবট গাড়ির এনভায়রনমেন্ট হবে। একটা এটিএম এর এনভায়রনমেন্ট হবে যেটা লোকটা টাকা তুলতে গেছে, সেখানের বাকি সব জিনিসপত্র এইগুলা। তো এইরকম এখন আমরা এই এনভায়রনমেন্টকে ক্লাসিফাই করি, এনভায়রনমেন্টটা কেমন তার উপরে। এনভায়রনমেন্টকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়, যেরকম একটা ক্লাসিফিকেশন হচ্ছে ফুললি অবজারভেবল অর পার্শিয়ালি অবজারভেবল। যেরকম একটা এজেন্ট যখন কাজ করতে যায় তখন সে যদি তার এনভায়রনমেন্টটা সবটুকু দেখতে পারে তাহলে সেটা হচ্ছে ফুললি অবজারভেবল। আর সে যদি তার এনভায়রনমেন্টটা সবটুকু না দেখতে পারে তাহলে সেটা হচ্ছে গিয়া পার্শিয়ালি অবজারভেবল। যেরকম তোমরা যখন দাবা খেলো, রোবটের সাথে দাবা খেলছো কখনো কেউ? কম্পিউটারে দাবা খেলা যায়। যেই কম্পিউটারটা দাবা খেলতেছে এবং তুমি যে দাবা খেলতেছো, তোমরা দুইজনেই তোমার দাবার বোর্ডের পুরাটা বোর্ড দেখতে পারো, কোথায় কোন গুটি আছে সব দেখতে পারো। তোমাদের খেলার এনভায়রনমেন্টটা হচ্ছে গিয়ে দাবার বোর্ড। সো যেই কম্পিউটার তোমার সাথে দাবা খেলতেছে এখানে সে হচ্ছে এজেন্ট, তার এনভায়রনমেন্ট হচ্ছে দাবার বোর্ড, এবং এই ক্ষেত্রে তার এনভায়রনমেন্ট হচ্ছে ফুললি অবজারভেবল। আমার কথা বোঝা গেছে রাজু? জি স্যার। জি স্যার। আজকে রাফি আছি তো স্যার, এই যে আমি উপস্থিত। আচ্ছা, মানে তুমি তুমি কথা বলতেছো আর হচ্ছে মনে হচ্ছে যেন রাজুর মাইক অন হচ্ছে, এরকম আমি কনফিউজড হয়ে গেছি বাবা। আচ্ছা স্যার। আচ্ছা শুনো, এখন হচ্ছে তাহলে রাফি তুমি আমারে বাবা একটা উদাহরণ দাও তো। তুমি কি বুঝছো যে এটা হচ্ছে তোমার সরি স্যার মাইক আবার ইমরিয়াজ মাইকটা অফ করো তো বাবা। স্যার আমি মাত্র অন করছি। গট ইট, গট ইট। ওকে, তো রাফি বাবা তুমি আমাকে একটা উদাহরণ দাও তো, এমন একটা এনভায়রনমেন্টের উদাহরণ দাও যেই এনভায়রনমেন্টটা পার্শিয়ালি অবজারভেবল, ফুললি অবজারভেবল না। এরকম কোন এনভায়রনমেন্ট জানো? স্যার চিন্তা করতেছি স্যার। রাফি জি স্যার। করো করো বাবা, বাকিরাও চিন্তা করো, আমি যে কোনো সময় যে কোনো জনকে ধরতে পারি, টুটুলকেও ধরতে পারি বাবা। টুটুল তুমিও চিন্তা করতে থাকো, তোমার চেহারাটা দেখে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা করতেছে বেশি বেশি করে। স্যার এটা কি এরকম হতে পারে স্যার যখন আমরা কম্পিউটারে ক্রিকেটের গেমস খেলি? রাফি হ্যাঁ হ্যাঁ শোনো একটু দাঁড়াও, হ্যাঁ হইতে পারে, বাট নিয়মটা হচ্ছে গিয়ে তোমরা পরে যদি কেউ কথা বলতে চাও তাহলে রেইজ হ্যান্ড করো। আমি যতটুকু পারি রেইজ হ্যান্ড দেখে তোমাদেরকে মাইক অন করতে বলবো, আর না হলে না মানে প্রচন্ড শব্দ হয়। হুটহাট করে মাইক অন করলে অথবা একজন মাইক অন করে সময় আরেকজন মাইক অন করলে। এখন বলো প্রমিস, তুমি কি বলতে চাইছিলা বলো। বলতে চাচ্ছি স্যার এরকমটা হতে পারে যে আমরা যখন কম্পিউটারে ক্রিকেটের গেমস খেলি বা ইয়েস ইয়েস ফুটবলের। ইয়েস, ওইগুলাও তুমি কনসিডার করতে পারো, ওইগুলাও তুমি কনসিডার করতে পারো। জি স্যার। এখন বলো এরকম কোন গেমস এর, কারণ আমার উদাহরণটা একটু ভালো করে খেয়াল করো তুমি। আমি এখানে তোমাদেরকে যে এজেন্টের কথা বলছি সেই এজেন্টকে কিন্তু তোমরা চোখে দেখতেছো না, রাইট? নর্মাল আমি এতদিন তোমাদেরকে গত ক্লাস পর্যন্ত যেই এজেন্ট গুলার কথা বলছি সেগুলো সব চোখে দেখা যায়, যেরকম এটিএম, রোবট গাড়ি, রোবট নার্স। কিন্তু আজকে তোমাদেরকে যেই এজেন্টের কথা বলতেছি সেটা হইতেছে গিয়ে গেমের ভিতরে কম্পিউটার যখন তোমার সাথে খেলে সেটাকে আমি এজেন্ট নামে বলতেছি। সেই এজেন্টকে তোমরা কোনোদিন সরাসরি চোখে দেখতে পারো না, বাট ও কাজ করে, তোমরা তার কাজটা দেখতে পারো। সো এরকম এজেন্টও তোমরা বিবেচনায় আইনো। ওকে, আমার রাফিকে জিজ্ঞাসা করছিলাম, রাফি হাত তুলছে মনে হয়। রাফি প্লিজ গো অ্যাহেড। স্যার এই যে স্যার মানে একটা গেমের উদাহরণ দিতে পারি, যার ফুটবল খেলি যে আমরা অনলাইনে স্যার। তুমি ফুটবল খেলে তুমি আশেপাশের পুরোটা দেখো না? হ্যাঁ দেখি স্যার, কিন্তু এজেন্টকে তো স্যার দেখতে পারতেছি না।
আরে বেটা, ওরে বেটা, ওরে বেটা। আচ্ছা যাই হোক স্যার আমি রাফি, গেমের তোমার কথা বলতেছি। গেমে তো হচ্ছে, হ্যাঁ আমি যে উদাহরণ দিছি সেটাও গেম, এবং জি স্যার। তোমাদের কাছে যে উদাহরণ চাইছি সেটাও গেম থেকে আসবে, বাট তোমার কথাটা হয় নাই। কেন জি হয় স্যার। নাই আমাকে বলি সেটা। তোমার উদাহরণটা হয় নাই এই জন্যে যে আমরা যখন কম্পিউটারে ফুটবল খেলি, তোমরা ফুটবল খেলছো, আমি অনেক ছোটবেলায় ফুটবল খেলছি, তখন আমি ক্লাস 3-4 পড়তাম মনে হয়। আমাদের এক পাড়ার বাসায় প্রথম কম্পিউটার আনা হয়েছে, আমরা ও সবাই ওখানে যাইতাম ফুটবল, মানে কম্পিউটারে ফুটবল খেলতে। তো কম্পিউটারে ফুটবল খেলতে গেলে যেটা হইতো, তোমার পুরো মাঠটা দেখাইতো, আর তুমি হচ্ছে একটা টিমের যে কোনো প্লেয়ারকে যে কোনো সময় কন্ট্রোল করতে পারবা। জি স্যার। মানে তুমি যে টিম নিয়ে খেলবা সেই টিমের সব প্লেয়ারকে কন্ট্রোল তো থাকবেই, স্পেসিফিক মোমেন্ট গুলোতে তুমি যে কোনো প্লেয়ারকে স্পেসিফিক ভাবে কন্ট্রোল করতে পারবা। এবং সেম ওয়েতে কম্পিউটার যদি তোমার এগেনস্টে খেলে, মানুষ যদি না খেলে, কম্পিউটার যদি খেলে, কম্পিউটারও খেলবে। এই ক্ষেত্রে পুরা মাঠটা তোমার চোখের সামনে থাকে না? জি স্যার ঠিক থাকে। সেরকম ভাবেই তোমাকে ধরে নিতে হবে যে কম্পিউটারের চোখের সামনেও পুরা মাঠটা আছে। তো জি স্যার। আমাদের ব্যাপারটা হচ্ছে কি, তুমি নিজে যখন কোনো গেমটাকে পুরোপুরি অবজার্ভ করতে পারবা, তার মানে এজেন্টও পারতেছে। তুমি যদি নিজে না দেখতে পারো, মানে এজেন্টও পারে না। কারণ কম্পিউটারের সব প্রোগ্রাম এমন ভাবে প্রোগ্রাম করা আছে, গেমগুলা সব এমন ভাবে প্রোগ্রাম করা আছে যে কম্পিউটার যখন তোমার সাথে খেলবে, তখন সে আরেকটা মানুষ হলে সে তোমার সাথে যেভাবে খেলতো ঠিক সেভাবে খেলবে। তো তোমরা যদি দুইটা মানুষ হিসেবে খেলতা, তাহলে কি হইতো? আরেকটা মানুষ যা দেখতে পাইতো কম্পিউটারও তা দেখতে পাবে। আমার কথা বা উদাহরণ কি বোঝা গেছে রাফি? জি স্যার বুঝতে পারছি। এখন আমি বলি তাহলে পার্শিয়াল অবজারভেবল কোনটা হইতে পারে? তোমরা কখনো মোটর রেসিং গেম খেলছো কম্পিউটারে? হ্যাঁ স্যার খেলছি। জি স্যার, রোড রাশ। মোটর রেসিং গেমে কি হয়? মোটর রেসিং গেমে আমাদেরকে অনেকটা লম্বা রাস্তা পাড়ি দিতে হয়, ঠিক আছে? তো আমি যখন যেই মোমেন্টে থাকি আমি সেই রাস্তার অবস্থা জানি। অথবা কার রেসিং গেমের কথাই চিন্তা করো, কার রেসিং গেমে কি হয়, আমি যখন যে রাস্তায় থাকি তখন সেই রাস্তার কথা জানি, কিন্তু আমাকে অতিক্রম করে যে গাড়িগুলো চলে গেছে আগে, তারা এখন কারা কোন জায়গায় আছে সেটা আমি জানি না, অথবা পিছন থেকে কখন কোনটা আসতেছে সেটা আমি জানি না। আমার স্ক্রিনে যতটুকু রাস্তা দেখা যাচ্ছে আমি ততটুকু রাস্তাতেই দেখতে পারতেছি, ততটুকু রাস্তায় আমি যেতে পারতেছি। আমার কথা বোঝা গেছে? 2 মিনিট পরে রাস্তা কেমন হবে সেটা আমি জানিও না, আমার কোনো আন্দাজও নাই। স্যার ওই এনভায়রনমেন্টটা হচ্ছে পার্শিয়ালি অবজারভেবল স্যার এনভায়রনমেন্ট। টেম্পল রান কি এরকম পড়ে, মানে পার্শিয়ালি অবজারভেবল পড়ে? অবশ্যই টেম্পল রান পার্শিয়ালি অবজারভেবল স্যার এনভায়রনমেন্ট। ফোনের মধ্যে লুডো গেম তো পড়ে। খুন করবো তোমার যেটা ফোনে লুডো গেম কেমনে পড়বে? স্যার স্যার আছে আমরা তো যে একটা কার্ড আছে খেলি, কার্ডও তো স্যার একটা তো আছে যে আমরা ফোনের সাথে কারোর সাথে ইনভাইট না করে খেলতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই সাইডে কেউ থাকে না স্যার, আসলে ফোনই খেলে আমাদের সাথে এরকম। বা না, চৈতি, কার্ডটা তো আমার অবজার্ভ কথাটা করতে একটু পারতেছে। বোঝার চিন্তা করো, মানে আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি যখন লুডো খেলতেছো তুমি কি পুরা লুডোর বোর্ডটা দেখতে পারতেছো? না স্যার, মানে আরে তোমার দেখতে গুটিগুলা পারতেছো। দেখতে দেখতে তুমি যদি পারতেছি জাস্ট, কিন্তু হ্যাঁ তুমি কিন্তু যদি না দেখতে পার, তুমি কি আমার জাস্ট হ্যাঁ বা নাতে আনসার দাও। তোমার গুটিগুলা কোথায় কোথায় আছে তুমি দেখতে পারতেছো? জি স্যার। কম্পিউটারের গুটিগুলা কোথায় আছে সেটা সেটা তুমি দেখতে পারতেছো? জি স্যার। তাহলে ওইটা ফুললি অবজারভেবল। ও যদি আচ্ছা। এমন হতো তুমি কম্পিউটারের গুটিগুলো দেখতে পারতে না, যেরকম সাজনিন যে উদাহরণটা দিয়েছে ওইটা হইতেছে একমাত্র রাইট উদাহরণ। কার্ড কার্ড হচ্ছে গিয়ে পার্শিয়ালি অবজারভেবল, কারণ কার্ড হচ্ছে কি আমার হাতে কি আছে শুধু আমি ওইটাই দেখতে পারি, আর কার হাতে কি আছে ওটা আমি গেস করতে পারি, দেখতে পারি না। যাই হোক, থ্যাংক ইউ সাজনিন একটা ভালো উদাহরণ মোটামুটি দেওয়ার জন্য। এরপর আমরা যাই সিঙ্গেল এজেন্ট ভার্সেস মাল্টি এজেন্ট। সিঙ্গেল এজেন্ট গেম কাকে বলে? যখন তোমার সাথে কম্পিউটার সিঙ্গেলি খেলে ওটাকে বলা হয় সিঙ্গেল এজেন্ট। যেরকম তুমি কম্পিউটারের সাথে খেলতেছো, তুমি এক টিম কম্পিউটার এক টিম, এটা হচ্ছে সিঙ্গেল এজেন্ট। আর যখন তুমি একলা কার্ড রেসিং গেম খেলো তখন কি হয়, তোমার সাথে আরো 5-6টা কার্ড থাকে, তাই না? মনে আছে? তোমার সাথে আরো 5-6টা কার্ড থাকে। ধরো অন্য কোনো মানুষ খেলতেছে না, কম্পিউটারই খেলতেছে, কিন্তু কম্পিউটারের ভিতর থেকে 5-6টা কার্ড তোমার গাড়ির এগেনস্টে কম্পিটিশন করতেছে, ওইটাকে বলা হয় মাল্টি এজেন্ট। আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ডিটারমিনিস্টিক ভার্সেস স্টোকাস্টিক। ডিটারমিনিস্টিক হচ্ছে কোন আমি এই অ্যাকশন নিলে এইটা হবে সেটা আমি একদম জানি, লেখা আছে। স্টোকাস্টিক হচ্ছে এই কাজের পর
কখন এই কাজ, আমি যদি একটা কাজ করি তাহলে কি হবে সেটা আমি জানি না। স্টোকাস্টিক মানে হচ্ছে আমার একটা অ্যাকশনের রেজাল্ট কি হবে, পরিবেশটা কেমন হবে সেটা আমি জানি না, সেটাকে বলে স্টোকাস্টিক। ডিটারমিনিস্টিক হচ্ছে আমি এই কাজটা করলে রেজাল্ট এটাই হবে সেটা আমি জানি। যেরকম আমি হচ্ছে সাপোজ একটা ময়লা কালেক্টি, আমি একটা রোবট বানাইলাম, রোবটটার কাজ হচ্ছে গিয়ে ময়লা কালেক্ট করা, ঠিক আছে? তো সে হচ্ছে গিয়ে আমার ঘরের সব জায়গায় ময়লা পরিষ্কার করার সময় সে, ওতে একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িতে যদি সে মানে ধাক্কা দেয় বা ঝুড়িতে যদি সে হচ্ছে ময়লা পরিষ্কার করার চেষ্টা করে, তাহলে মাঝে মানে অনেক সময় হয় ঝুড়িটা হঠাৎ করে খুলে যেতে পারে, তাতে হচ্ছে সব ময়লা পড়ে যেতে পারে নিচে, তাতে হচ্ছে তাকে আবার বেশি কাজ করা লাগতে পারে। অথবা হচ্ছে মাঝে মাঝে ঝুড়িটা ঠিক মতো বিহেভ করে, ঝুড়িটাতে মাঝে মাঝে ধাক্কা দিলে ঝুড়িটার থেকে অল্প অল্প করে ময়লা পড়ে এবং সেটা আমার রোবটটা একটা ময়লার ব্যাগে কালেক্ট করে নিয়ে চলে আসে। কিন্তু ওই ঝুড়িতে ধাক্কা দিলে কখন ঝুড়ি থেকে ঠিক মতো ময়লা পড়বে, কখন ঝুড়িটা থেকে সব ময়লা একসাথে মাটিতে পড়ে যাবে, তার কোনো গ্যারান্টি নাই। এটার হচ্ছে আমরা এটাকে একটা প্রবাবিলিটি দিতে পারি যে 40% প্রবাবিলিটি যে ধাক্কা দিলে সবকিছু পড়ে যাবে, 60% প্রবাবিলিটি ধাক্কা দিলে ময়লাগুলা ঠিক মতো পড়বে। তাহলে কি হবে, যদি এরকমই হয় 60-40% প্রবাবিলিটি হয়, তাহলে রোবটটা যদি 10 বার ধাক্কা দেয়, সেই 10 বার ধাক্কার মধ্যে অ্যাটলিস্ট 6 বার হচ্ছে সে ঠিক মতো ময়লাগুলা কালেক্ট করতে পারবে, অ্যাটলিস্ট 4 বার হচ্ছে তার সব ময়লা নিচে পড়ে যাবে, তাকে বেশি কাজ করতে হবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। এইখানে ঘাপলাটা হইতেছে কোন বার, আমি বলছি 10 বারের মধ্যে অ্যাটলিস্ট 6 বার, অ্যাটলিস্ট 4 বার এরকম হবে, কিন্তু সেটা প্রথমবার হবে নাকি দ্বিতীয়বার হবে সেটা কেউ জানে না, কেউ জানে না। প্রবাবিলিটি টোটাল 6 বার হবে, কিন্তু প্রথমবারই সব ময়লা পড়ে যাবে নাকি প্রথমবার ঠিক মতো পড়বে এটা কেউ জানে না, দ্বিতীয়বারই সব ময়লা পড়ে যাবে নাকি দ্বিতীয়বার ঠিক মতো পড়বে সেটা কেউ জানে না। আমার কথা বোঝা যাচ্ছে? তো এই ধরনের ক্ষেত্রে রোবটটা যখন বাড়ি ধাক্কা দিবে ঝুড়িটাকে, সে কিন্তু জানে না কি হবে, ধাক্কা দেওয়ার পরে সে বুঝতে পারবে কি হয়েছে। এইটাকে বলা হয় স্টোকাস্টিক। এই ধরনের এনভায়রনমেন্টকে বলা হয় স্টোকাস্টিক। আমার কথা বোঝা গেছে? আর জি স্যার। ধরো আরেকটা, এই সেম ময়লা রোবটের কথাই চিন্তা করি, এইখানে আমি আমার এই নষ্ট ঝুড়িটাকে একটা ভালো ঝুড়ি দিয়ে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে? এখন হচ্ছে ঝুড়িটাকে যদি ধাক্কা দেওয়া হয় তাহলে একটা একটা করে ময়লা বের হয়, সব ময়লা একসাথে বের হয় না। তখন কি হবে, আমি জানি ময়লার ঝুড়িটাকে যদি রোবটটা ধাক্কা দেয় তাহলে ময়লাগুলো একটা একটা করেই বের হবে, কোনোদিন সব ময়লা একসাথে বের হবে না। তখন আর কোনো চিন্তার ব্যাপার আছে নাই, তখন ওই একই এনভায়রনমেন্ট হয়ে গেল ডিটারমিনিস্টিক। আমার কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, এরপর হচ্ছে এপিসোডিক ভার্সেস সিকোয়েন্সিয়াল। এপিসোডিক মানে আমি ধরো একটা গেম খেলতেছি, গেমটাতে 4-5টা লেভেল আছে, এক লেভেলের সাথে পরের লেভেলের কোনো সম্পর্ক নাই, এক লেভেল যে কাজ করলাম সেটা ওই লেভেলেই থেকে গেল, সেটা স্কোর সেই লেভেলেই কাউন্ট হলো, পরের লেভেল আবার আমাকে নতুন করে শুরু করতে হলো। এই ধরনের যদি এনভায়রনমেন্ট হয় সেটাকে বলা হয় এপিসোডিক। আমার কথা বোঝা গেছে? জি স্যার। আর সিকোয়েন্সিয়াল হইতেছে গিয়ে তোমার গেমে 5টা লেভেল আছে, প্রত্যেক লেভেলের সাথে তার পরের লেভেলের সম্পর্ক আছে, এক লেভেলে যা করছো সেটার উপর তোমার পরের লেভেলে এফেক্ট পড়বে। আমার কথা বুঝছেন? আগের লেভেলে যদি তুমি বেশি স্কোর করে থাকো পরের লেভেলে তুমি সুবিধা পাবা, আগের লেভেলে স্কোর কম করলে পরের লেভেলে তোমার কষ্ট বেশি হবে। এই ধরনের এনভায়রনমেন্টকে বলা হয় সিকোয়েন্সিয়াল। প্রিরিকুইজিট কোর্সের মতো খুন করো তোমার প্রমিস। স্যার আগের কোর্স যদি স্যার ঠিক না থাকে তাহলে স্যার পরবর্তী কোর্সগুলো নিতে পারি না। স্যার টুটু লেখা এই কেন প্রমিস তোমার ভিডিওটা অন করো, প্রমিস ভিডিওটা অন করো, প্রমিস ভিডিওটা অন করো, ভিডিওটা অন করো তাড়াতাড়ি। স্যার আমি তো ল্যাপটপ দিয়ে ক্লাস করি আর আমার মানে ক্যামেরার উপরে স্যার কি করা আটকানো স্যার ক্যামেরা। স্যার সিআর মিথ্যা কথা বলে স্যার। খুলে দাও, খুলে দাও, ফোন দিয়ে জয়েন কর। সত্যি স্যার, সত্যি স্যার বিশ্বাস করেন স্যার। ট্যাবটা খুলো ভাই, ট্যাবটা খুলো। আজকে হচ্ছে তুমি ক্যামেরা অন না করলে
তোমার হচ্ছে প্রথম সিটির নাম্বার 0, তাড়াতাড়ি করো। স্যার ও মনে হয় খালি গায়ে বসে স্যার। কাপড় পরে আসুক। স্যার আমি রেডি হয়ে চুল আশ্রাইতে গেছে, সবকিছুর মধ্যে চুল আশ্রাইতে হয় আগে। আর শুধু দেখেন কতক্ষণ লাগে স্যার, শুধু আপনি টেকটা দেখেন স্যার আজকের মধ্যে ছেড়ে দিন স্যার, সামনে পুরা ক্লাস স্যার ভিডিও অন করে রাখবো স্যার। যান স্যার তাহলে আমি কি করছি স্যার? স্যার এটা তো হয় না না স্যার, টুটু থাকলে প্রমিস হবে, সবার আমি জন্য সমান। এক সেকেন্ড লেট মি স্পিক। প্রমিস, আমি তোমাকে মেকআপ করার জন্য একদিন সময় দিতে পারবো না, তুমি আপাতত ভিডিও করো। আচ্ছা স্যার, তাহলে স্যার 2 মিনিট অন করি। আচ্ছা ঠিক আছে, 2 মিনিটের মধ্যে মেকআপ কি টয়লেটে কেন তুমি মোবাইল নিয়ে ঢুকছো? কোন মানুষ টয়লেটে মোবাইল নিয়ে ঢুকে? স্যার ঢুকে না স্যার, স্যার, প্রমিস না স্যার, মিথ্যা কথা স্যার, মিথ্যা কথা এবং তুমি টয়লেটে মোবাইল নিয়ে কেন ঢুকো? কি স্যার। করতে কোনোদিন ঢুকো? ঢুকে নাই স্যার, ওরা স্যার আমার ইচ্ছা করে ভাষায় দিচ্ছে। কি আশ্চর্য ব্যাপার, টয়লেটে তো পড়ে যাবে। স্যার ঢুকে স্যার টুটুলকে দিচ্ছেন স্যার, টুটুল প্রমিস আমার রুমমেট কিন্তু স্যার। হ্যাঁ স্যার। স্যার সবই মিথ্যা কথা স্যার। তাড়াতাড়ি ক্যামেরাটা অন করো, তুমি একটু দেখি তো। স্যার করছি কোথায় স্যার। তুমি? আশা করি প্রমিসের কথা এখন বন্ধ হবে। প্রমিস, আমি পরের টপিক শেষ করার মধ্যে তুমি যদি ভিডিও অন না করো তোমার খবর আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক। স্ট্যাটিক এনভায়রনমেন্ট কাকে বলে? স্ট্যাটিক এনভায়রনমেন্ট হচ্ছে তুমি যখন একটা গেম খেলতেছো কিন্তু তোমার চারপাশের এনভায়রনমেন্ট মানে হঠাৎ করে চেঞ্জ হবে না। হঠাৎ করে চেঞ্জ হবে না মানে হচ্ছে তোমার আশেপাশে যা আছে সেটা হচ্ছে কোন একটা কাজ করলে সেটার রেসপন্সে চেঞ্জ হবে, তখন সেটাকে বলা হয় স্ট্যাটিক। মানে তোমার আশেপাশের এনভায়রনমেন্ট, আমি বারবার তুমি ইউজ করতেছি, অ্যাকচুয়ালি আমি তোমাদের মাধ্যমে এজেন্টকে বুঝাইতে যাচ্ছি। তোমরা এখন নিজেকে এজেন্ট মনে করো। একটা এজেন্টের চারপাশের এনভায়রনমেন্ট যদি এজেন্টের কাজের উপর ডিপেন্ড না করে চেঞ্জ হইতে থাকে সেটাকে বলা হয় ডাইনামিক। আর আশেপাশের এনভায়রনমেন্ট যদি এজেন্টের কাজের উপর নির্ভর করে চেঞ্জ হয় তাকে বলা হয় স্ট্যাটিক। তো কম দেখো, এখানে বলা হচ্ছে তোমার, এইখানে এই বই দেওয়া আছে যে তোমরা পাজল খেলো না? পাজল গেম খেলছো কখনো? পিকচার পাজল। জি 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 স্যার। স্যার। গুনালি স্যার, পিকচার পাজলে কি হয়, দুইটা পাশাপাশি ট্যাগকে হচ্ছে মিলাইতে হয়। আরে প্রমিস, তোমার ক্যামেরা কই? ও স্যার অন করতেছি স্যার। এই ক্রিয়েটরে তো এতক্ষণ আমি গোসল করে বেটা পড়লাম এলে বেটা। প্রমিস স্যার দেখা যাচ্ছে স্যার। না, না তো, তুই তো অনই করিস নাই। কিছুই আমি দেখা তো স্যার যাচ্ছে না। অন করছি তো স্যার। অন্ধকার। অন্ধকারও করতে দাও। ক্যামেরার উপর থেকে কস্টেপটা খোল, স্যার ক্যামেরা স্যার বন্ধ করা তো স্যার, এই জন্য মনে হয়। কস্টেপ খোল, কস্টেপ খোল। প্রমিস জি স্যার। পাস করতে চাও? স্যার এমনি দুঃখের মধ্যে আছে, বিএবিটি থেকে নাকি বলছে যে জিপে 4 পেলে ওইবার দিবে না। সার্ভিসটা আছে। তুমি তো 4th তো দূরের কথা, পাসই হবে না। স্যার এখন তো দেখতেছি স্যার স্যার এই সেমিস্টার স্যার কন্টিনিউ এই করা হবে না। সেমিস্টারে নাকি ওয়েবার দিবে না জিমের উপরে। কে বলছে? স্যার জয়েন থেকে পোস্ট দিছে দেখলাম, ওই যে রাশিদুল ইসলাম ভাই ভাই। অফিশিয়াল কোনো নোটিশের ছবি দিছে? স্যার অফিসিয়াল দেয় নাই স্যার, তবে রাশেদুল ইসলামকে দেখছি স্যার, এর আগে যতগুলা পোস্ট দিছে সবগুলাই পরবর্তীতে মিলে গেছে। না ওই সেটা একটু আমরা তো কি করে, ও লাফালাফি করে। আগে অফিশিয়াল নোটিশ আসুক তারপরে, কারণ হচ্ছে স্যার মধ্যে বিউবিটি চাচ্ছি স্টুডেন্টকে এক্সট্রা ওয়েব দিতে, সেখানে 4 পাইলে ওয়েবার দিবে না কেন? গাদা করি আলাপ। জি স্যার, এটা আমি আগে বললেও হতো। করোনার মধ্যে ওয়েবার যেখানে দিচ্ছে সেখানে 4 পাইলে ওয়েবার না দেওয়ার তো কোনো কারণ নাই। এইসব উল্টাপাল্টা বলতেছে। যাই হোক, যে মন খারাপ হয়ে গেছে। আরে না না, ও তো অল্প জেনেই হচ্ছে বেশি কথা বলে। ওই ছেলেটার হচ্ছে এটাই একটা সমস্যা, আগেই হচ্ছে কথা বলতে থাকে কোনো কাজ না হওয়ার আগেই। তারপরে ওরে নিয়ে এর আগে অনেক প্রবলেম হয়েছে, ঝামেলাটাকে হয়েছে। তাও ছেলেটার হচ্ছে এই আগে আগে গিয়ে কথা নিয়ে লালালি করার অভ্যাসটা একটু না। যাই হোক,
করতেছে যে এই স্ট্যাটিক ভার্সেস প্রমিস ভিডিও অন কর। স্ট্যাটিক এনভায়রনমেন্টের উদাহরণ হচ্ছে তোমার পিকচার পাজল। কেন? কারণ পিকচার পাজলে তুমি ক্লিক করলে তোমার পাশের ছবিটা চেঞ্জ হয়ে যাবে না, ছবিগুলা যেভাবে সেট করা সেভাবেই থাকবে। কিন্তু তুমি যদি হচ্ছে সাপোজ তুমি কার রেসিং গেমই খেললো, কার রেসিং গেমে কি হবে, প্রতিনিয়ত তুমি যদি কার রেসিং গেমে রেস না করে পাশেও একটা রাস্তা তাও তোমার আশেপাশের পরিবেশ চেঞ্জ হতে থাকবে। তোমাকে পাস করে গাড়ি যাবে অথবা কোনো গাড়ি তোমাকে ধাক্কা মারবে, সমানে চেঞ্জ হতে থাকবে। এই ধরনের এনভায়রনমেন্ট ডায়নামিক, যে তুমি কোনো কাজ না করলেও তোমার আশেপাশের এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই প্রমিসেরটা কই? আছে তো স্যার। এই কি ব্যাপার স্যার? এখন দেখা যায় নাকি স্যার? হ্যাঁ, এই যে এখন দেখা যাচ্ছে, এই তো দেখা যাচ্ছে। আরে তোমার ঘরে তো প্রচুর আলো। স্যার অন্ধকার দেখা যাচ্ছে? না না না, আলো আলো, প্রচুর আলো। স্যার ক্যামেরা বন্ধ স্যার, অনেক 6 মাসের উপরে। আজকে স্যার কষ্টে সরাইলাম। ভালো, খুব ভালো। আমার আর লাগাও না, আমি যতদিন ক্লাস নিচ্ছি তোমার কষ্টে মাঝে মাঝে লাগবে আর কি। তোমার চেহারাটা দেখার এখন বারবার ইচ্ছা করবে। তোমার চেহারা যেহেতু একবার দেখে ফেলছে, অভ্যাস হয়ে যাবে এখন। স্যার আপনাকে কি একটু দেখতে পারি স্যার? হ্যাঁ দেখবা। শুধু দোয়াতে, আপনার দোয়াতে মাঝে মধ্যে আমাদের মনে রাখেন স্যার। জি স্যার, আমরাও চাই। জি স্যার, আমরাও চাই। শুধু দোয়াতে মনে রাখেন স্যার। কি তুমিও চেহারা দেখাইতে চাও ইমরিয়াজ? আচ্ছা ওয়েট। না স্যার, আপনাকে দেখতে চাই। ওয়েট ইমরিয়াজ, তোমারও দেখানোর ব্যবস্থা করতেছি। এই প্রমিস, কই গেলা তুমি? স্যার আজকের মতো স্যার এলবি থাক স্যার, নাহলে ফেমাস হয়ে যাব আবার। তুমি সারা পুরোটা ক্লাস থাকবে এখন। আপনি কিন্তু স্যার, আপনি বলতে দেরি করছেন, আমি কিন্তু অন করতে দেরি করি নাই স্যার। আর কিছু বলার নাই। প্রমিস, ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি তোমাকে। স্যার আজকের মতো মাফ করে দিন স্যার। টুটুল যদি 100 পায়, প্রমিস পাবে 30, পাস করবে না। স্যার ও যে এত কথা বলতেছে স্যার, ওরটা অন করেন না কেন? প্রমিস তুমি অন করবা? স্যার ওরটাকে অন করেন স্যার। আমি কিন্তু আসলেই হচ্ছে তোমারে কায়দা করে ফেল করাই দিব, এত এত অ্যাসাইনমেন্ট দিব যে তুমি সেগুলো জমা দিতে পারবে না। চুপচাপ মাইকটা অফ করে ভিডিওটা অন করে বসে থাকো, ঠিক আছে? এরপরে ডিসক্রিট ভার্সেস কন্টিনিউয়াস এনভায়রনমেন্ট। ডিসক্রিট ভার্সেস কন্টিনিউয়াস এনভায়রনমেন্ট কাকে বলে? ডিসক্রিট হচ্ছে গিয়ে তোমার যেখানে হচ্ছে স্টেটগুলার সাথে আরেকটা, মানে গেমের স্টেটগুলার একটার সাথে আরেকটার সম্পর্ক কম বললেই চলে। যেখানে হচ্ছে গেমের স্টেটগুলো একটার সাথে আরেকটার সম্পর্ক আছে সেটাকে বলা হয়। যেরকম কার রেসিং গেমের আবার উদাহরণ দেই। কার রেসিং গেমে তুমি যখন মানে একটা গাড়ির উপর আরেকটা গাড়িকে অতিক্রম করতে থাকো, তুমি একটা নির্দিষ্ট রাস্তা ধরে চলতে থাকো, হঠাৎ করে একদম চেঞ্জ হয়ে যায় না, হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় না। হয়তো হচ্ছে স্টেজ অনুযায়ী লোকেশন চেঞ্জ হয়, কখনো মরুভূমিতে, কখনো হচ্ছে মাঠে, বাট রাস্তাটা একটা ধীরে ধীরে আস্তে আস্তে করে চেঞ্জ হয়। একটা স্টেজের সাথে বা একটা স্টেট এর আরেকটা স্টেটের সম্পর্ক থাকে, বলা হয় কন্টিনিউয়াস। আর ডিসক্রিট হচ্ছে তোমার যখন একটা স্টেটের সাথে আরেকটা স্টেটের সম্পর্ক থাকে না। যেরকম দাবা খেলায় যেটা হয়, দাবা খেলায় প্রমিস আবার ভিডিও বন্ধ করে দিছে। প্রমিস তুমি কি দেখাচ্ছ খেলা? ও মাই গড, প্রমিস এটা তো খুব ট্রাইং টু অ্যাক্ট লাইক ওভার স্মার্ট। প্রমিস তুমি আমাকে চেনো না, আমি তোমারে হচ্ছে দাঁড়াও, আজকে ক্লাস শেষ হোক, তারপর হচ্ছে তোমারে হচ্ছে সুন্দর মতো হচ্ছে ইয়ে করার ব্যবস্থা করতেছি, সাইজে আনার ব্যবস্থা করতেছি। সাইজে আসা খুব ভালো, সাইজে আসা। স্যার ওকে এক পায়ে করে রাখেন, ভিডিও অন করাইয়া। আমি এরপর তোমাকে ভিডিও অন করতে বলবো। নোন ভার্সেস আননোন। নোন এনভায়রনমেন্ট হচ্ছে সেই এনভায়রনমেন্ট যেখানে হচ্ছে আমার এনভায়রনমেন্টটা স্টোকাস্টিক না, বা স্টোকাস্টিক হইলেও আমি আউটকাম প্রবাবিলিটি গুলো জানি। যেরকম আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম যে আমি একটা ময়লা কালেক্ট করার রোবট বানাবো। সেই রোবটটা যদি ঝুড়িকে ধাক্কা দেয় তাহলে ঝুড়ি থেকে সব ময়লা পড়তেও পারে, আবার ঠিকভাবে বেরো হতে পারে। এখন আমি বললাম ময়লা ঝুড়ির থেকে ময়লা ঠিকভাবে পড়ার পসিবিলিটি 60%,
সব ময়লা একসাথে পড়ে যাওয়ার পসিবিলিটি 40%। ঠিক আছে, এখন আমি যদি এটা না জানতাম পসিবিলিটিটা, আমার কথা বুঝতে পারতো প্রমিস? জি স্যার। জি স্যার। প্রমিস, এটা কি তোমার ঘর এত সুন্দর? তোমার পিছনে কি এটা তোমার শেলফ? তুমি কোনো আমি তোর কথা ভার্চুয়াল শোনা ইমেজ যায় না। নাকি তুমি স্যার কোনো এরকম ভার্চুয়াল? বানাই দিছি স্যার। হ্যাঁ, আমি বুঝতে পারতেছিলাম তুমি ভার্চুয়াল ইমেজ ইউজ করতেছো। স্যার। মানুষজনের বুদ্ধি কত বেড়ে গেছে। প্রমিস ছেলেটা হচ্ছে টেকনোলজিক্যালি অ্যাডভান্সড। সে ক্যামেরা ইউজ করে না, কিন্তু হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হবে সেটা ঠিকই জানে। প্রমিস, তোমার কথাবার্তায় প্রচুর অসঙ্গতি আমি লক্ষ্য করতে পারছি। তুমি মনে হয় না এমন যে ক্যামেরা অন করো না, করো, বাট বিশেষ বিশেষ সময়। যাই হোক, এখন আসি আমার প্রশ্নে। প্রমিস, মাইকটা অন রাখো। জি স্যার। আমি মাত্র যেটা বললাম তোমাদের শুরুতে যে উদাহরণ দিয়েছিলাম, ময়লা কালেক্ট করার রোবটের উদাহরণ, ময়লা কালেক্ট করার রোবটের উদাহরণে আমি বলছিলাম যে যদি এমন হয় একটা ঝুড়ি আছে, ঝুড়িতে ধাক্কা দিলে ঝুড়ি থেকে সব ময়লা পড়তেও পারে, আবার ময়লাগুলো ঠিক মতো পড়তে পারে। যদি এরকম হয় সেটাকে আমি বলবো স্টোকাস্টিক। আর যদি না হয়, আমি যদি ঝুড়িটাকে একটা ভালো দিয়ে রিপ্লেস করে দেই, যেই ঝুড়িকে ধাক্কা দিলে শুধু ঠিকভাবে ময়লাই পড়বে, কখনো সব ময়লা পড়ে যাবে না, সেই এনভায়রনমেন্টটাকে কি বলবো বাবা? স্যার ডিটারমিনিস্টিক। ভেরি গুড। এখন দেখো, এই স্টোকাস্টিক এনভায়রনমেন্টে আমি বলছি যে যদি ধাক্কা দিলে ময়লা পড়ে বা সব ময়লা যদি একসাথে পড়ে যায়, সেটার পসিবিলিটি 40%। আর যদি ময়লাগুলো ঠিক মতো পড়তে বলা হয়, সেটার পসিবিলিটি হবে 60%। আমার কথা বোঝা যাচ্ছে প্রমিস? জি স্যার। জি স্যার। এখন এই পসিবিলিটি যদি আমার বা এই প্রবাবিলিটি যদি আমার জানা থাকে, আমি কিছুটা সুবিধা হয়তো পাবো। কিন্তু আমি যদি প্রবাবিলিটি না জানি, আমার অসুবিধা আরো বাইরে যাবে না? জি স্যার। যেই স্টোকাস্টিক এনভায়রনমেন্টে কোন কাজ করলে কোন অ্যাকশন কিভাবে হবে সেটার পসিবিলিটি আমি জানি না, সেটাকে আমি বলবো আননোন। মানে কোন কাজ করলে কি হবে কিছু জানি না, প্রবাবিলিটিও জানি না, সেটাকে আমি বলবো আননোন এনভায়রনমেন্ট। বুঝে গেছে? আর যেই এনভায়রনমেন্টে আমি জানি যে এই কাজ করলে এইটা হবে, অথবা একটা কাজ করলে যদি দুই ঘটনা ঘটে, প্রত্যেকটা ঘটনার প্রবাবিলিটি কত সেটা আমি জানি, সেটাকে বলবো নোন এনভায়রনমেন্ট। আমার কথা বোঝা গেছে? জি জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এখন আসি তোমাদের এখন কিছু এনভায়রনমেন্টের উদাহরণ দিব। তোমাদেরকে বলতে হবে এটা এরকম কেন, তুমি এরকম কেন, তোমার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন, তুমি এরকম কেন। সেরকম এটাও আমাদের আজকের জন্য সবচেয়ে বড় প্রশ্ন, এই এনভায়রনমেন্ট এইরকম কেন। আমরা কি দেখতে পারতেছি? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আমরা আমাদের আজকে শুরুতে আমাদের শুরু প্রশ্নে আটকে যাওয়া সেই নার্স টুটুলের কাছে ফেরত যাই। টুটুল, মাইকটা অন করো বাবা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনার দোয়াতে খুব ভালো আছি স্যার। মেডিকেল ডায়াগনোসিস দেখা যাচ্ছে আমার দোয়াতে? জি। আমার দোয়াতে যদি মেডিকেল ডায়াগনোসিস দেখতে পেয়ে থাকো, তাহলে বাবা মেডিকেল ডায়াগনোসিস যে এনভায়রনমেন্টের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে একটা রোবট এজেন্টের জন্য বলা হয়েছে। যদি একটা রোবট নার্স আমি ইউজ করি, তার এনভায়রনমেন্টটা হবে এইটা, যেটার নাম হচ্ছে মেডিকেল ডায়াগনোসিস। দেখো, এখানে বলা হয়েছে যে এই এনভায়রনমেন্টটা হচ্ছে তোমার পার্শিয়ালি অবজারভেবল। কেন স্যার? পার্শিয়ালি কারণ স্যার মানে তার মানে যা হয়েছে স্যার, যা হওয়ার স্যার এটা হয়ে গেছে স্যার। সে সামনে যা ফোকাস করছে শুধু তাই দেখতে পাচ্ছি। আল্লাহ আল্লাহ, এই ছেলেটা পুরা হচ্ছে গিয়ে সিরিয়াল দ্বারা ইন্সপায়ার। যা হওয়ার তা হয়ে গেছে, সামনের দ্বারা ফোকাস করবে। তোমাকে কি আমি কলকাতা বাংলার সিরিয়ালের নায়িকাদের ডায়লগ দিতে বলছি? যা হওয়ার তা হয়ে গেছে, সামনের দিকে ফোকাস করতে হবে। এসব কি বলতেছে স্যার? সে শুধু সামনে যা আছে তাই দেখতে পাচ্ছে আর কি। রোবট না শুধু সামনে যায় না, এই শিখলা আমার এই আজকের লেকচার থেকে। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি তোমাকে যে প্রশ্নটা করছি, প্রশ্নটার মধ্যেই ভুল ছিল।
এইটা রোবট নার্সের এনভায়রনমেন্ট না, এটা হচ্ছে একটা মেডিকেল ডায়াগনোসিস রোবটের এনভায়রনমেন্ট। মেডিকেল ডায়াগনোসিস এজেন্ট কাকে বলে? যেমন যে এজেন্টকে আমরা যদি আমাদের ব্লাড দিই, সে আমাদের ব্লাড থেকে বিভিন্ন উপাদান পরীক্ষা করে বলে দিবে আমাদের ব্লাডে ডায়াবেটিস আছে কিনা, আমার হাই ব্লাড প্রেশার কিনা, এগুলো হচ্ছে সেই এজেন্ট ক্যালকুলেট করে বলে দিবে। সো এটা বেসিক্যালি রোবট নার্সের এনভায়রনমেন্ট না, এটা হচ্ছে এমন একটা এজেন্টের এনভায়রনমেন্ট যে ডায়াগনোসিসের কাজ করে। আমার কথা বোঝা গেছে টুটু? জি। এখন মেডিকেল ডায়াগনোসিসের এই এজেন্টের এনভায়রনমেন্টটা পার্শিয়ালি অবজারভেবল কেন? পার্শিয়ালি অবজারভেবল কারণ হচ্ছে তার এনভায়রনমেন্টে অনেক কিছু আছে। অনেক কিছু আছে বলতে হচ্ছে মানে সে হচ্ছে তোমার, যেহেতু তাকে বিভিন্ন জিনিস ডিটেক্ট করতে হবে, সাপোজ যেহেতু সে মেডিকেল ডায়াগনোসিসের কাজ করতেছে, তাকে হচ্ছে এক্সরে নেওয়া লাগতে পারে, তাকে হচ্ছে ব্লাড নেওয়া লাগতে পারে, তাকে হচ্ছে ওজন নেওয়া লাগতে পারে, তাকে হচ্ছে ছবি নেওয়া লাগতে পারে, এটা চোখের ছবি নেওয়া লাগতে পারে। কিন্তু সব রোগী তো সব জিনিস দিবে না। কোন রোগী চোখের ছবি দিবে যার চোখের চিকিৎসা দরকার, কোন রোগী খালি রক্ত দিবে যার রক্তের রিপোর্ট দরকার। তো তাকে যখন যা দেয়া হবে সে শুধুমাত্র সেটুকুই পাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে পার্শিয়ালি অবজারভেবল। বুঝা গেছে? জি জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। কিন্তু এই জিনিসটা কি ক্লিয়ার যে হচ্ছে তোমার এই যে আমাদের যেটা বলছিল এক্সাম্পল দিছিল সাজনিন, পোকার পোকার গেম মানে হচ্ছে কার্ড গেম, এটা তোমরা চিনো নিশ্চয়ই। জি স্যার, কার্ড গেম চিনি। পোকার গেমের এনভায়রনমেন্ট পার্শিয়ালি অবজারভেবল, এটা ব্যাখ্যা করতে পারবা পোকার গেমের এনভায়রনমেন্ট পার্শিয়ালি অবজারভেবল কেন? স্যার কারণ পোকার গেম স্যার যারাই খেলি সে শুধু নিজেরটা নিজেই দেখতে পারবে, অন্য জনেরটা তো স্যার দেখতে পারবে না, মানে সে করতে পারবে না। ভেরি গুড। এখন তুমি আমারে বলো তাহলে এই পোকার গেমের এনভায়রনমেন্টটা স্টোকাস্টিক কেন, এটা ডিটারমিনিস্টিক না কেন? স্যার স্যার এটা তো স্যার যে স্যার পার্শিয়ালির মতোই স্যার, মানে সে তো স্যার জানে না স্যার জিনিসটা স্যার, মানে যেটা মানে কি স্যার, মানে ডিটারমিনিস্টিক হলো স্যার মানে সে জানে যে সে যদি এই কার্ডে তাহলে সে জিতে যাবে। জি জি, এরকম যদি হইতো তাহলে হয়তো ডিটারমিনিস্টিক। কিন্তু কি হয়, আমি কার্ড মানে সবসময় শো করলাম ঠিকই, কিন্তু আমি জানি না আমার থেকে পাওয়ারের কার্ড অন্যদের হাতে আমি কি পাবো নাকি পাবো না, আমি জিততেও পারি হারতেও পারি, আমার কাজ প্রবাবিলিটির উপর। তো এটার নেই, এটার নাম হচ্ছে স্টোকাস্টিক। চৈতি অনেক পক করছো শুরু থেকে, এখন আমার আনসার দাও, এই পোকার গেম স্ট্যাটিক কেন? স্ট্যাটিক কেন? বলো স্ট্যাটিক কেন? পোকার গেমের এনভায়রনমেন্ট স্ট্যাটিক কেন? স্ট্যাটিক এনভায়রনমেন্ট কাকে বলে? স্যার স্ট্যাটিক এনভায়রনমেন্ট কাকে বলে আগে আজকে পড়াইছি কিছুক্ষণ আগে, কে বলতে পারবা? হাত তুলো তো, রেইজ হ্যান্ড করো তো। আরে অনেকেই দেখি রেইজ হ্যান্ড করছে। দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড। আমরা একজন নতুন মেম্বার বা আমি যার সাথে কথা বলিনি এমন একজনের কাছ থেকে শুনতে চাই। রিপা বলেন তো স্ট্যাটিক এনভায়রনমেন্ট কাকে বলে? স্যার স্ট্যাটিক এনভায়রনমেন্ট হচ্ছে মানে স্যার এজেন্টের কাজের উপর বেস করে যখন এনভায়রনমেন্ট চেঞ্জ হবে সেটাই হচ্ছে স্যার স্ট্যাটিক এনভায়রনমেন্ট। ভেরি গুড। আর ডাইনামিক এনভায়রনমেন্ট কাকে বলে রিপা? স্যার ডাইনামিক হচ্ছে স্যার এজেন্টের কাজের উপর বেস করে যখন ওদের এনভায়রনমেন্টের কোনো চেঞ্জ আসবে না, সেটা হচ্ছে ডাইনামিক। এনভায়রনমেন্ট যখন নিজে নিজে চেঞ্জ হবে অটোমেটিক্যালি, সেটাকে বলা হয় ডাইনামিক। জি স্যার। তো হচ্ছে তাহলে রিপা আপনি কি বলতে পারবেন আমাদের পোকার গেমের এনভায়রনমেন্ট স্ট্যাটিক কেন? কারণ স্যার আমরা হচ্ছে যখন মানে গেমটা খেলা শুরু করি বিভিন্ন হচ্ছে স্টেপে পরে তারপর এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়, এর জন্য মানে স্ট্যাটিক। আমি যদি একটা কার্ড না দেখাই তাহলে অন্য কেউ কার্ড দেখাবে না, অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে না। এমনও না যে আমাদের হাতে যে কার্ডগুলো আছে সেগুলো আপনি আপনি চেঞ্জ হয়ে যাবে, আমার কার্ড আরেকজনের হাতে চলে যাবে, আরেকজনের কার্ড আমার হাতে চলে আসবে, কিছুই হবে না, রাইট? সো এই ধরনের এনভায়রনমেন্টকে বলা হয় স্ট্যাটিক। থ্যাংক ইউ সো মাচ রিপা। এখন হচ্ছে আমরা, আমার মনে হয় এনভায়রনমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এখন আমরা
সিম্পল রিফ্লেক্স এজেন্ট। সিম্পল রিফ্লেক্স এজেন্ট কাকে বলে? সিম্পল রিফ্লেক্স এজেন্ট হচ্ছে যে যখন আমি এমন একটা রোবট তৈরি করব যে ইনপুট নিবে, তারপর ইনপুট তার ভিতরে একটা টেবিল থাকবে, সেই টেবিলে সেই ইনপুট নিয়ে দেখবে এই ইনপুট আসলে তার কি করা উচিত, সেই অনুযায়ী সে কাজ করবে, তাকে বলা হয় সিম্পল রিফ্লেক্স এজেন্ট। সবাই বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু কষ্ট করে বলেন। স্যার আরেকবার একটু যদি স্যার বলতেন। বলতেছি, যখন আমি এমন একটা রোবট বানাবো যেই রোবট তার আশেপাশের থেকে ইনফরমেশন নিবে যে তার এনভায়রনমেন্ট এখন কেমন, তারপর তার ভিতরে একটা টেবিল সেভ করা থাকবে, সেই টেবিলে হচ্ছে লেখা থাকবে যে এনভায়রনমেন্ট যদি এরকম হয় তাহলে এরকম করো, ওই রকম হইলে ওই রকম করো। সে সেই টেবিলের সাহায্যে খুঁজে বের করবে যে এখন তার কি করা উচিত, তারপর সে সেই অনুযায়ী কাজ করবে। এটাকে বলা হয় সিম্পল রিফ্লেক্স এজেন্ট। আমার কথা শোনা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার এখন। জি স্যার, বুঝতে পারছি। এই ভালো পারফরমেন্স দিচ্ছে। টুটুলের আমার ক্লাস নেওয়ার পরের থেকে মনে হয় উন্নতি হয়েছে পড়াশোনায়, নাকি টুটুল, নাকি আগের থেকেই ভালো ছাত্র টুটুল? না স্যার, আমি স্যার পরীক্ষার আগে পরীক্ষা দেই স্যার, আমি শুধু এটা জানি স্যার। কিন্তু তুমি তো ক্লাসে ভালোই পড়াশোনা পারতেছো আপাতত। আজকে স্যার আমি শুধু স্যার ক্লাসে যে সময় ক্লাস হয় স্যার তখনই বুঝি স্যার, এরপর আর কোনো স্যার বুঝি না, এরপর পরীক্ষার আগেই বুঝি স্যার। কেন বাবা, বুঝতে ইচ্ছা করে না নাকি চাও না বুঝতে? স্যার ভাল লাগে না লেখাপড়া স্যার। রান্না করতে ভালো লাগে? জি স্যার। তুমি এমন একটা মেয়ে দেখে বিয়ে করো যে ক্যারিয়ার ওরিয়েন্টেড, যে নিজে চাকরি করতে চায়, তাহলে তুমি হচ্ছে রোল এক্সচেঞ্জ করবা। একটা মুভি ছিল, দেখছো, কি এন্ড কা? জি স্যার। জি স্যার, বলিউডে। তো আমার মনে হচ্ছে টুটুল কি হচ্ছে ওইরকম রোলে খুব ভালো মানাবে। স্যার এটা কি স্যার, বর্তমানে স্যার শেফের স্যার তো ভ্যালু অনেক স্যার। আমি শেফই হইলাম স্যার, একটা রেস্টুরেন্টের শেফ থাকলাম, বা নিজের ভবিষ্যতে নিজের একটা রেস্টুরেন্ট থাকলো স্যার। আমরা মাস্টার শেফে দেখতে চাই। তুমি হচ্ছে কেন তুমি নিজের বাসায় রান্না করাতে বিশ্বাসী না? নিজের বাসায় রান্না করলে ছোট হয়ে যাবে না স্যার, নিজের বাসায় তো রান্না করি স্যার। বাসায় যত বড় বড় প্রোগ্রাম হয় বা কিশোরগঞ্জে বিভিন্ন অনুষ্ঠান হলে স্যার আমি রান্না করি স্যার। তুমি কিশোরগঞ্জের? জি স্যার। আমার বাসা তো ময়মনসিংহে, তার মানে আমাদের বাসা। হাই হাই স্যার, এটা কি কোন স্যার? এরকম করে মাথায় হাত দিচ্ছ কেন তুমি? স্যার আপনি আমার ময়মনসিংহের মানুষ স্যার, আপনার সাথে স্যার খুব তাড়াতাড়ি দেখা করার লাগবে স্যার। ও মাই গড, আমি ময়মনসিংহের মানুষ, কিন্তু ময়মনসিংহে থাকি না 10 বছর ধরে। গত 10 বছর ধরে আমি ঢাকাতে আছি। সো যাই হোক স্যার, আমিও তো 5 বছর ধরে স্যার ঢাকায় স্যার। তাহলে তুমি নিজেকে তাও এখন কোথায়? এখন কি কিশোরগঞ্জে নাকি ঢাকায়? স্যার ঢাকা স্যার। তাহলে আর কিশোরগঞ্জ বলে দাবি করতেছো কেন? তাহলে এখন তুমি ঢাকার। স্যার এটা স্যার মানতে পারলাম না স্যার। কেন মানতে পারলা না বাবা? স্যার ছোটবেলা থেকে স্যার কিশোরগঞ্জ থেকে বড় হয়েছে স্যার, ওইটার লেগে তো স্যার টান পইরেই থাকে স্যার, মাঝে মধ্যে তো যাওয়াই হয় স্যার। স্যার নারীর টান স্যার। স্যার নারীর টান কি স্যার? আমার মা বাবা স্যার ওইখানে থাকে স্যার, আমি স্যার স্বাভাবিক স্যার, এটার মধ্যে তো টান আছে আলাদা স্যার। আমারও থাকে, বাট আমার তাও যাওয়া হয় না। মা বাবা চলে আসেন মাঝে মাঝে ঢাকায়, আমি ঢাকাতেই থাকি। বিশেষ করে গত 4 বছর ধরে আমি মনে হয় যাই নাই বাসায়, মানে ময়মনসিংহে যাই নাই। লাস্ট 4 বছর ময়মনসিংহে যাওয়াই হয় নাই। মেবি উইল সাউন্ড স্ট্রেঞ্জ, বাট দ্যাটস ট্রু। কি করার, মানুষের লাইফে এভাবেই চেঞ্জ হয়। যাই হোক, সিম্পল রিফ্লেক্স এজেন্টে হচ্ছে যেটা তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম, তোমরা মনে হয় বুঝছো। তাহলে আমি তোমাদেরকে হচ্ছে গতদিন দেখাইছি, তাও ফাংশনটা আরেকবার দেখায় দেই। এই যে দেখো, এটা হচ্ছে একটা সিম্পল রিফ্লেক্স এজেন্টের ফাংশন। এই যে দেখো, এই যে আমার ফাংশনের নাম তো হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট। তারপর ব্র্যাকেটের মধ্যে এটা কি? এটাকে বলি আমরা প্যারামিটার। প্যারামিটার মানে কি? যে সেই জিনিস যেটা সে ইনপুট পায়। আমার কথা বুঝা যাচ্ছে? জি স্যার। এখানে দেখো পারসিস্টেন্ট। এখানে পারসিস্টেন্ট মানে কি? পারসিস্টেন্ট মানে হচ্ছে আমার ফাংশনের ভিতরে আগের থেকে যেটা সেট করা থাকবে। এখানে হচ্ছে এটা হচ্ছে একটা রুলস, এ সেট অফ কন্ডিশন অ্যাকশন রুলস। এইটা হচ্ছে সেট করা আছে, মানে আমার ফাংশনের মধ্যে একটা সেট আছে, যেই সেটে হচ্ছে একটা কন্ডিশনের এগেইনস্টে একটা করে অ্যাকশন লিখে রাখছি। আমি প্রত্যেকটা কন্ডিশনের এগেইনস্টে আমি একটা করে অ্যাকশন লিখে রাখছি। তো আমি এখন দেখো, আমি যেই ইনপুটটা নিব, সেই ইনপুটটা নিয়ে হচ্ছে আমি আমার স্টেট নামে ভেরিয়েবলের মধ্যে ফেলবো। দেখা যাচ্ছে?
জি স্যার দেখা যাচ্ছে। এ সেট অফ কন্ডিশন অ্যাকশন রুলস। কন্ডিশন অ্যাকশন রুলস কাকে বলে? ইফ এলস গুলাকে বলা হয় কন্ডিশন অ্যাকশন রুল। ইফ এলস এর যে রুল বা ইফ এলস এর যে স্ট্রাকচার সেটাকে বলা হয় কন্ডিশন অ্যাকশন রুল। ইফে থাকে কন্ডিশন, নিচে থাকে অ্যাকশন। আমরা যেটা জানি ইফ এলস এর স্ট্রাকচারকে কন্ডিশন অ্যাকশন রুল বলে। যেহেতু আমার ইফ এলস মানে একটা কন্ডিশন অ্যাকশন রুলস এর সেট আছে, তো আমি এখন হচ্ছে আমার ইনপুটটা নিয়ে সেটাকে কোথায় রাখছি? স্টেটে না। এখন এই স্টেটে আমি এই ভ্যারিয়েবলটার সাথে চেক করে দেখব আমার ইফ এর কোন ভ্যালুটা মিলবে। ইফ যে ভ্যালুটা মিলবে মানে যেই কন্ডিশনটা মিলবে, আমি সেই কন্ডিশনের এগেইনস্টে যে অ্যাকশন থাকে সেটাকে আমার রুলের ভিতরে বসাবো। বোঝা গেছে? তারপরে সেই রুলের ভিতরে যে অ্যাকশন থাকবে সেটাকে আমি আউটপুট করে দেব। ধরো আমার ইফ এলসে লেখা আছে যে ইফ স্যার নয়েজ শুনতে পাচ্ছেন? অনেক শব্দ হচ্ছে স্যার, অনেক শব্দ হচ্ছে। জি স্যার, অনেক স্যার, বোঝা যায় না স্যার, অনেক কথা স্যার। এতক্ষণ তো ঠিক ছিল, হঠাৎ করে শব্দ হওয়া শুরু করলো কেন? না স্যার, অনেক আগে থেকে স্যার হইতেছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। পারতেছিলাম আর কি স্যার। এখন ঠিক হয়ে গেছে? জি স্যার, এখন ঠিক আছে। জি স্যার, ঠিক হয়ে গেছে। আমি তো কিছুই করি নাই। আচ্ছা যাই হোক, এগুলা মনে হচ্ছে অতিপ্রাকৃত শক্তির কাজ। এরপরে হচ্ছে ওই যে কি ক্লাসে শুরুতে সিক্সথ সেন্সের কথা বলছিল না, অঙ্কন প্রান্ত স্যার। ও অঙ্কন প্রান্ত, হ্যাঁ। নেক্সট দিন হচ্ছে অঙ্কন প্রান্ত আর শুভ চক্রবর্তীকে আমি রন করাবো। যে আপাতত হচ্ছে আমরা এই যে এই চিত্রটাকে আপনারা দেখতে পারতেছেন? জি স্যার, জি স্যার দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি স্যার। এটা হচ্ছে একটা সিম্পল রিফ্লেক্স এজেন্টের চিত্র। ওকে, এখানে দেখেন সিম্পল রিফ্লেক্স এজেন্ট, আর এটা হচ্ছে আমাদের রোবট। এই বড় আয়তক্ষেত্রটা হচ্ছে বড় বর্গ আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্রই হবে, বর্গক্ষেত্র বলা ভুল। এটা আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে গিয়া আমাদের রোবটের এনভায়রনমেন্ট। এখানে ছোট করে দেখাইছে, অ্যাকচুয়ালি ছোট না, এনভায়রনমেন্টই তো বড় হয়, তাই না? এনভায়রনমেন্ট মানে হচ্ছে আমার রোবটটা যেখানে কাজ করতেছে সেটা। রোবট তো ছোট, বাট এখানে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা বড় করে আঁকছি। ওকে, এটারে তোমরা আবার মানে আক্ষরিক অর্থে নিও না যে এটা বড় মানে রোবট সবসময় বড় হয়। এখন দেখো এই এজেন্ট কি করতেছে, এই এজেন্ট এনভায়রনমেন্ট থেকে ইনপুট নিচ্ছে। এই যে দেখো এখানে কি লেখা আছে, সেন্সর। জি স্যার, সেন্সরের মাধ্যমে এনভায়রনমেন্ট থেকে ইনপুট নিচ্ছে। জি স্যার, ইনপুট নিয়ে সে কি করতেছে? সে এই প্রশ্নটার আনসার খুঁজে বের করতেছে, হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, মানে এখন আমার আশেপাশের এনভায়রনমেন্ট কেমন। এইখান থেকে সে একটা আনসার পাবে। ধর আমার আশেপাশের এনভায়রনমেন্ট যদি অনেক গরম থাকে তাহলে সে আনসার পাবে হট। আমার আশেপাশের এনভায়রনমেন্ট যদি অনেক ঠান্ডা থাকে তাহলে সে আনসার পাবে কি? কোল্ড। যে আনসারটা পাইলো সেটাকে সে এইখানে পাঠিয়ে দিল, হোয়াট অ্যাকশন আই শুড ডু নাও। এই জায়গায় থাকে আমার ইফ এলস এর টেবিলটা। আমি উপর থেকে যে আনসারটা পাচ্ছি আমার এনভায়রনমেন্টটা এখন কেমন সেটাকে আমি হচ্ছে এই ইফ এলস এর টেবিলের সাথে ম্যাচ করাইলাম। ইফ এলস এর টেবিলে যদি আমি উপর থেকে আনসার পাই হট, আমি খুঁজবো ইফ এলস এর টেবিলে কোথায় ইফ এর মধ্যে হট কন্ডিশন দেওয়া, মানে ইফ হট লেখা। আমি যদি উপর থেকে কোল্ড পাই তাহলে আমি আমার ইফ এলস এর টেবিলের মধ্যে খুঁজবো কোথায় ইফ এলস এর কন্ডিশনে কোল্ড লেখা। খুঁজে যেই জায়গায় পাবো সেই জায়গার অ্যাকশনটাকে নিয়ে আইসা সেইটাকে হচ্ছে আমি নিচে পাঠিয়ে দিব। আর যদি না পাই তাহলে হচ্ছে আমি নাল ভ্যালু পাঠাবো, কিছুই পাঠাবো না। ধরো আমার উপর থেকে আমি পেয়েছি হট, তাহলে আমি হটটাকে নিচে পাঠিয়ে দিব। আমার ইফ এলস এর জায়গায় এসে খুঁজে বের করতে হবে ইফ হট কোথায় আছে। ধরলাম আমার ইফ এলস এর টেবিলে এক জায়গায় আছে ইফ হট দেন সুইচ ফ্যান। আমি সুইচ ফ্যান কথাটাকে এখানে পাঠিয়ে দিব। সুইচ ফ্যান কথাটাকে এখানে পাঠিয়ে দেওয়ার পর আমার এটা কি হবে? নিচে চলে যাবে। এইখানে কি লেখা আছে? অ্যাকচুয়েটর। আমার রোবট অ্যাকচুয়েটরের মাধ্যমে এনভায়রনমেন্টের উপরে কাজ করে। আমার রোবটের অ্যাকচুয়েটর ধরো হচ্ছে তার রোবোটিক হাত। আমি সেই রোবোটিক হাতকে বললাম সুইচ ফ্যান। রোবোটিক হাত কি করবে? ক্যামেরার সাহায্যে খুঁজে বের করবে কোথায় ফ্যানের সুইচ আছে, তারপর তার রোবোটিক পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে রোবোটিক হাত দিয়ে সেই সুইচ অন করে দিবে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। রিফ্লেক্স এজেন্টের উদাহরণ বা ডায়াগ্রাম, যেটাকে আমরা বলি স্কিমাটিক ডায়াগ্রাম। স্কিমাটিক ডায়াগ্রাম, আমার কথা শোনা যাচ্ছে?
জি স্যার। এরপরে আছে মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট এবং গোল বেসড রিফ্লেক্স এজেন্ট। গোল বেসড রিফ্লেক্স এজেন্ট ছাড়াও আরেকটা আছে ইউটিলিটি বেসড রিফ্লেক্স এজেন্ট। তো যাই হোক, আপনাদের এজেন্টের পার্ট আজকে মনে হয় না শেষ হবে। যা পড়াইছি আপনারা এটুক পর্যন্ত পড়া ক্লিয়ার থাকার চেষ্টা করেন। নেক্সট দিন পড়ানোর পর আপনাদেরকে আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, মানে কালকে। আচ্ছা স্যার। এখন হচ্ছে আমরা ক্লোজ করার আগে চ্যাটে একজন একজন করে রোল নাম্বার গুলো লেখা শুরু করেন তো।